ভারতী নিজের ঘরকে ফুল দিয়ে সাজাচ্ছিল। তখনই প্রতিবেশী সবিতা বলল, কিরে ভারতী, তুই তোর হবু বৌদি মানে আসে বৌদির জন্য ঘরটা খুব বেশি সাজিয়ে ফেলেছিস না? গোটা বাড়িতে তো শুধু গোলাপ আর গাঁদা ফুল। আর তা নয় তো কি, আমার বৌদি আসছে এই বাড়িতে, আর নিজের বৌদিকে স্বাগত জানানো তো খুব ভালো কাজ। মা বাবা না থাকলে কি হয়েছে, ননদ তো আছে। ভারতী আর সবিতা এইসব কথা বলা বলি করছিল, তখনই বাইরে ব্যান্ড পার্টির আওয়াজ শোনা যায়। আর কিছুক্ষণের মধ্যে ভূমি শ্বশুরবাড়ির গেটে এসে দাঁড়ায়। বৌদিকে দেখে ভারতী খুব খুশি হয়, আর ভারতী ফুলের বুকে দিয়ে বৌদিকে বরণ করে নিতে নিতে বলে, বৌদি, তোমাকে এই বাড়িতে অনেক স্বাগত। আজকে মা বাবা বেঁচে থাকলে তোমাকে অনেক ভালোবাসা দিয়ে বরণ করত। ননদের এই মিষ্টি কথা শুনে ভূমি খুব খুশি হয়, আর সেই গৃহপ্রবেশ করে। এরপরে ভারতী দাদা বৌদিকে কেকের কাছে নিয়ে যায়, আর ছুরি হাতে দিয়ে বলে, কেকটা কাটো। এই দেখে ভূমি মনে মনে ভাবে, লোকে বলে ননদরা একদম ভালো হয় না, কিন্তু আমার ননদ তো খুব ভালো। ভগবান সবাইকে যেন এরকমই ননদ দেয়। আর কিছুক্ষণ পর ও নিজের ঘরে চলে যায়। পরদিন যখন ভূমি রান্নাঘরে রান্না করছিল, তখন ভারতী এসে ভূমিকে বলল, বৌদি, তোমাকে একা রান্নার দায়িত্ব নিতে কে বলেছে? আরে না ভারতী, এটা তো আমারও বাড়ি, তুমি একদম চিন্তা করো না, আমি খুব ভালো রান্না করতে পারি। এখন তুমি যাও আর আরাম করো। না বৌদি, আমি মানছি তুমি এই বাড়ির বউ, তাই এই বাড়ির ওপর তোমার দায়িত্ব কর্তব্য আছে, কিন্তু আমিও তো এই বাড়ির মেয়ে, আমারও তো দায়িত্ব আছে। এই বলে সে ভূমিকে রান্নার কাজে সাহায্য করে। রান্না করতে করতে সে তার বৌদিকে বলে, বৌদি, তোমার বাপের বাড়ি থেকে যে ব্লু কালারের শাড়িটা দিয়েছে না, সেটা সত্যি সুন্দর, তোমার ওটা পছন্দ? দাঁড়াও, আমি এখনই আসছি। এরপরে ভূমি তার নীল শাড়িটা নিয়ে এসে ননদের হাতে দিয়ে বলে, নাও, তোমার এই শাড়িটা তো পছন্দ, তুমি রেখে দাও। নানা বৌদি, আমি ওই ভেবে কথাটা বলিনি, তোমার শাড়িটা আমার পছন্দ হয়েছে, তাই আমি শাড়িটার প্রশংসা করলাম। আর এমনিতেও আমার উপর ব্লু রংটা খুব ভালো মানায়, আমি তোমার শাড়িটা চাইনি বৌদি। ভারতীর মানা করা সত্ত্বেও ভূমি ওই শাড়িটা ভারতীকে দিয়ে দেয়। আর এরপর থেকেই ভারতীর ওর বৌদির কাছ থেকে যখন কিছু চাওয়ার থাকতো, তখন প্রথমে খুব প্রশংসা করত, তারপর বৌদিকে সব কাজে সাহায্য করত, তারপরে সে জিনিসটা চেয়ে বসত। একদিন ভূমি যখন স্নান করছিল, তখন ওর ফোনে কল আসে, আর সেই কলটা ভারতী রিসিভ করে। ফোনে ভূমির বান্ধবী নিধি বলে যে সে আজকে ওর সাথে দেখা করতে আসছে। ভূমি বাথরুম থেকে বাইরে এলে ভারতী বলে, বৌদি, কিছু মাইন্ড করো না, তোমার ফোনটা অনেকক্ষণ ধরে বাজছিল, তাই রিসিভ করেছি। তোমার বান্ধবী নিধি ফোন করেছিল, ও আজকে তোমার সাথে দেখা করতে আসছে। আচ্ছা, নিধি আসছে? আসলে আমার বিয়ের অনেক বছর আগেই ও বিয়ে করে নিয়েছিল। ভারতী, তোমার দাদাকে ফোন করে কিছু টাকা চেয়ে নাও। তুমি দাদাকে ফোন করো, ততক্ষণ আমি দেখছি রান্নাঘরে কি আছে আর কি আনতে হবে। বৌদির এই কথা শুনে ভারতী মনে মনে ভাবে, এটাই চান্স, দাদার কাছ থেকে বেশি করে টাকা ঝেড়ে নিই। এরপরে সে দাদাকে ফোন করে আর বলে, দাদা, বৌদি 5,000 টাকা চেয়েছে, ওর এক বান্ধবী আসছে, সেই জন্য পাঠিয়ে দে। 5,000? এটা তো একটু বেশিই চেয়েছে। ঠিক আছে, আমি ফোনপে করছি। এরপরে মুখে তাড়াতাড়ি করে ভারতীর ফোনে 5,000 টাকা ফোন পে করে দিল। এরপরে ভারতী 1,000 টাকা বৌদিকে দিয়ে বাকি 4,000 টাকা নিজের জন্য রেখে দেয়। সন্ধেবেলা নিধি যখন ওদের সাথে দেখা করতে আসে, তখন ভূমি আর নিধি মিলে কথা বলতে থাকে। বৌদি, তোমরা বসে গল্প করো, ততক্ষণ আমি খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। না না ভারতী, তার কোনো দরকার নেই, আমি তো এমনি জাস্ট ভূমিকার সাথে দেখা করতে এসেছিলাম। এমনিও আমি আমার হাজবেন্ডের সাথে আজকে বাইরে খেতে যাব। আমি তো শুধু ভূমিকে এই কথা বলতে এসেছিলাম যে আমার দেওর বিনীত, ও একটা খুব ভালো জব পেয়েছে। তুই বললি না ভূমি যে তোর বোন শান্তির জন্য আমার দেওরের সাথে বিয়ের কথা বলার, তো আমি দেওরকে বলে দিয়েছি, আর ও কালই শান্তির সাথে দেখা করতে চায়। তুই শান্তিকে এখানেই ডেকে নে। হ্যাঁ, আমি কাল সকালেই ওকে ডেকে নিচ্ছি। আর তুই বিকেলে তোর দেওরকে নিয়ে চলে আসবি, দুজনের কথা হবে, দেখা হবে, আর যদি পছন্দ হয়ে যায় তবে বিয়ের পাকা কথাও হয়ে যাবে। এই বলে নিধি ওখান থেকে চলে যায়, আর ভূমিও তার বোনকে ফোন করে ওই বাড়িতে ডেকে নেয়। সন্ধেবেলা বিনীত নিধির সাথে শান্তিকে দেখতে আসে। বিনীতের শান্তিকে আর শান্তির বিনীতকে তো খুব পছন্দ হয়ে যায়, তার সাথে ভারতীরও বিনীতকে খুব পছন্দ হয়ে যায়। তাই বিনীত যাওয়ার সময় ভারতী চালাকি করে বিনীতের নাম্বারটা নিয়ে নেয়। এখন তো তুমি আমার হবু জামাইবাবু, মানছি শান্তি আমার বৌদির বোন, কিন্তু সে তো আমারও কিছু হয়, তাই তোমাদের কথা বলানোর দায়িত্বটা আমারই। তাই তোমার নাম্বারটা আমাকে দিয়ে দাও, যাতে আমি তোমার নাম্বারটা শান্তিকে দিতে পারি। বিনীত চলে যাওয়ার পর ভারতী নিজেকেই বলে,
বিনীত কত স্মার্ট, কিন্তু বিনীতের বিয়ে বৌদির বোনের সাথে না, আমার সাথে হবে। তাই যে করেই হোক শান্তির সাথে বিনীতের সম্পর্কটা ভাঙতে হবে, যাতে আমার বিয়ে বিনীতের সাথে হয়, শান্তির সাথে নয়। এই ভেবেই ভারতী পরের দিন বিনীতকে ফোন করে বলে, হ্যালো বিনীত, তুমি কেমন আছো? আমি বলছি কি, তুমি শান্তিকে একদম বিয়ে করবে না, ওর অন্য একটা ছেলের সাথে অ্যাফেয়ার্স আছে। ভারতী, এসব তুমি কি কথা বলছো? দেখো, বিয়ের আগে সবারই একটা অতীত থাকে। আমার তাতে কোনো অসুবিধা নেই। আমার ওকে পছন্দ, আর আমি ওকেই বিয়ে করব। যদি ও রাজি থাকে তাহলে আমি ওকেই বিয়ে করব। এই বলে বিনীত ফোন রেখে দেয়। দেখ, যাই করছি না কেন, বিনীতটা না শান্তি প্রেম থেকে বেরোতেই পারছে না। কি যে করব যাতে শান্তি প্রেম থেকে বিনীতটা বেরিয়ে আসে আর আমি ওকে বিয়ে করতে পারি। যখন ভারতী নিজের সাথে এসব কথা বলছিল, তখন দরজার বাইরে দাঁড়িয়ে তার বৌদি সব কথা শুনে নেয়। আর কিছুক্ষণ পর ভূমি ভারতীর কাছে গিয়ে বলে, তুমি বিনীতকে এসব ভুল কথা বলে একদম ঠিক করনি। ভারতী, আমি তো তোমাকে খুব ভালো মেয়ে মনে করতাম, কিন্তু তুমি তো খুব ধূর্ত। যদি বিনীতকে তোমার পছন্দ, তো তুমি একবার আমাকে বলে দিতে পারতে। আমি আমার বোনের বদলে তোমার সাথে বিনীতের সম্বন্ধ করিয়ে দিতাম, কিন্তু এটা তুমি ঠিক করলে না। আরে তুমি যা চেয়েছো আমি তো সব দিয়েছি। তুমি একবার বললে আমি বিনীতকেও তোমাকে দিয়ে দিতাম। এই বলে ভূমি ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর শান্তি ওখানে এসে ভারতীকে বলে, ভারতী, দিদি আমাকে সব বলেছে। তোমার যদি বিনীতকে পছন্দ, তো তুমি আমাকে বা দিদিকে বলতে পারতে। ঠিক আছে, তোমার ইচ্ছা হলে তুমি বিনীতকে বিয়ে করে নাও। আমি এখনই ফোন করে বিনীতকে বিয়ের জন্য না বলে দিচ্ছি। এই শুনে ভারতী তার নিজের ভুলটা বুঝতে পারে। তাই সে মনে মনে ভাবে, এরা কত ভালো, আমি এত কিছু করলাম তাও ওরা বিনীতের সাথে আমার বিয়ে দিতে চায়, যখন কিনা বৌদির সাথে আমি সবসময় অন্যায় করেছি। এরপর সে ওদের কাছে ক্ষমা চায়। বৌদি, আমি তোমাকে কথা দিচ্ছি, এবার আমি সত্যি তোমার সেরা ননদ হয়ে দেখাবো। ভারতীর এই কথা শুনে শান্তি আর ভূমি দুজনই খুশি হয়ে যায়। কারণ ভারতী আজকে বুঝতে পেরেছিল যে সে যতই ভালো হওয়ার নাটক করুক না কেন, সে মোটেও ভালো ছিল না, কারণ তার মনটা পরিষ্কার ছিল না। এইভাবেই ভারতী তার বৌদির প্রতি সৎ থাকে, আর ভারতী বৌদির সাথে এক হয়ে শান্তির বিয়ে বিনীতের সাথে করিয়ে দেয়। বৌদি, এসো এসো। সুলেখা, এই নে, তোর কি এটা চাই না? আমি জানতাম যে তুই না চাইতেই দিয়ে দিবি টাকা। দাদা, তুই বৌদিকে নিয়ে ঘরে যা, আমি এখনই ব্রেকফাস্ট পাঠিয়ে দিচ্ছি। আরে বোন, তুইও একটু আরাম করে নে। আর জলখাবারের জন্য তো বৌদিরা আছেই। বৌদি! আরে দাদা চুপ কর, বৌদিরা অনেক পরিশ্রম করেছে, এখন রেস্ট নিচ্ছে। ও, আর তুই বুঝি পরিশ্রম করিসনি? আরে আমিও তো যাচ্ছি, তোদেরকে ব্রেকফাস্টটা দিয়েই আমি রেস্ট নিতে যাচ্ছি। আচ্ছা দাদা, আর দেরি করিস না, যাও বৌদিকে নিয়ে ওপরে যা। সুলেখা জেদ করলে বিষ্ণু তার নতুন বউকে নিয়ে ওপরে চলে যায়, আর সুলেখা ওদের জন্য ব্রেকফাস্ট বানাতে লাগলো। আর এর কয়েক ঘন্টা পর, ঘুমটা না দারুণ হয়েছে। সুলেখা, এক কাপ চা নিয়ে এসো তো। হ্যাঁ বৌদি, আনছি। দাঁড়াও সুলেখা, চা তো দেবেই, তার সাথে কিছু খাবারও দিও। খালি পেটে চা খেলে না আমার আবার গ্যাস হয়ে যায়। আচ্ছা আনছি। সুলেখা সব কাজ সেরে যখন একটু আরাম করতে যাচ্ছিল, ঠিক তখনই ওর দুই বৌদি ওকে আবার কাজ ধরিয়ে দেয়। আর সুলেখাও কিছু না বলেই কাজ করতে শুরু করে দেয়। আসলে সুলেখার বাবা মা ছিল না, তাই সুলেখার দায়িত্ব ছিল ওর তিন দাদা জয়েশ, রমেশ আর বিষ্ণুর ওপর। সুলেখা তিন ভাইয়ের কাছে প্রিয় ছিল। এমনিতেই সুলেখার দুই বৌদি কাজে অলস হলেও তাদের বদবুদ্ধি ছিল প্রখর, তাই স্বামীদের সামনে ওরা সুলেখার সাথে খুব ভালো ব্যবহার করত, আর স্বামীরা চলে গেলেই ওকে নানান কাজের অর্ডার করত। কিন্তু সুলেখা কোনোদিনই তার দাদাদের কাছে বৌদিদের ব্যাপারে নালিশ করত না, কারণ সে চাইতো না যে বাড়িতে অশান্তি হোক। সুলেখা, আমি তো ভাবলাম তুমি শুয়ে আছো, চা বানাচ্ছ, কোনো গেস্ট এসছে নাকি? আরে না না, বড় বৌদি আর ছোট বৌদি উঠে গেছে, তো তাই ওদের জন্য চা বানাচ্ছি। ও, তো দিদিরা কোথায়? ওদের সাথে তো আমার আলাপই হলো না। সন্ধেবেলা যখন নতুন বউকে সবাই দেখতে আসবে, তখন ওরাও আসবে। দাও আমাকে, আমি হেল্প করছি। আরে না না বৌদি, আমি সব করে নেব, আর তোমার যদি কিছু দরকার হয় আমাকে বলো। কবিতা এটা দেখে অবাক হলো যে একমাত্র ঘরের মেয়ে সে সব কাজ করে যাচ্ছে, আর দুই বৌদি ঘর থেকে বেরোচ্ছেই না। কিন্তু সে তখন চুপ থাকলো। এরপর সন্ধেবেলা। আন্টি, আপনি ঠিকই বলেছেন, কবিতা আমাদের হীরের মতো, শুধু একটু শিখিয়ে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক বলেছ। এই কবিতা, তুমি কোনো চিন্তা করো না, আমরা যেভাবে বলবো শুধু সেইভাবেই চলবে। কেন গো, তোমরা কি ওর শাশুড়ি?
শাশুড়ি না হলে তো কি হয়েছে, আমরা তো ওর বড় যা, তাই আমরাই তো ওকে এবারের নিয়ম কানুন শেখাবো। আগে তো নিজেরা ভালো করে শিখে নাও, তারপর নয় ওকে শেখাবে। এই কথা বলতেই ওই দুই বউ ওই ভদ্রমহিলার সাথে ঝগড়া শুরু করে দেয়। তখন সুলেখা ওদের মাঝখানে এসে কোনো রকমে ব্যাপারটা সামলে দেয়। আর এসব দেখে কবিতা এটা বুঝে গেছিল ওর জায়েদের কাছ থেকে ও কোন জিনিসটা শিখবে না। এরপর একদিন আহা, আজকাল ওর পোড়াটা কিন্তু দারুণ হয়েছে। কবিতা বৌদি বানিয়েছে, আর তুমি এই পায়েসটা খেয়ে দেখো দাদা, এটাও অসাধারণ হয়েছে। আজকে সবকিছু তো বৌদিই বানিয়েছে, আমাকে কোনো কাজে হাত দিতে দেয়নি। ও তাই নাকি? তাহলে তো কবিতাকে কিছু একটা দিতেই হবে। এই বলে জয়েশ নিজের পকেট থেকে কিছু টাকা বার করে কবিতার হাতে দিয়ে দেয়। আর এরপর রমেশও তাই করলো। এইদিকে একদিকে যেমন সুলেখা কবিতার বিষ্ণু খুব খুশি হলো, অন্যদিকে বৌদিরা জ্বলে পুড়ে মরল। ব্রেকফাস্টের পর দুই বৌদিরা নিজেদের ঘরে যখন কথাবার্তা বলছিল, সেই সময় সেখানে কবিতাকেও ওরা ডেকে নিল। দিদি, তোমরা আমাকে ডেকেছ? হ্যাঁ, তোমার সাথে আমাদের একটু কথা ছিল, আর আমরা তোমাকে কিছু বোঝাতে চাই, যদি তুমি বুঝতে চাও। বলো না দিদি। কবিতা, আমরা দেখছি যে তুমি ঘরের কাজে একটু বেশি মন দিচ্ছ, এত করার দরকার নেই, সুলেখা সবকিছু সামলে নেয়, বুঝলে? কিন্তু দিদি, ও একা কেন সব কাজ করবে? আমরা বউরা তো। কবিতা, আমাদেরকে ভুল বুঝবে না, অ্যাকচুয়ালি এসব আমরা সুলেখার ভালোর জন্যই করছি। ওকে তো দেখতে সুন্দর নয়, তারপরে যদি ও ঘরের কাজকর্ম সব না শেখে, তাহলে ওকে কে বিয়ে করবে? আরে হ্যাঁ, তা না হলে তো কি, 3 ভাই জান প্রাণ দিয়ে চেষ্টা করছে ওর বিয়ের জন্য, কিন্তু একটা সম্বন্ধও টিকছে না। ভাইরা তো সব টাকা পয়সা বোনের বিয়েতে দিয়ে দিতে রাজি। তাই আমরা ভাবলাম রূপে না হোক, গুণের দিক থেকেই নয় ওর বিয়ে হয়ে যাক। কিন্তু দিদি, আরে সুলেখা, তুমি এত মাথা ঘামিও না তো, আমরা বললাম তো যে এটাই ওর জন্য ভালো। আর শোনো, ওর ভাইদের সামনে কিন্তু এসব কথা একদম বলবে না। আর আমার শ্বশুর শাশুড়ি 3 ছেলেদের মাথায় একটা কথা ঢুকিয়ে দিয়ে গেছে যে সুলেখা নাকি খুব শুভ। এত যদি শুভ হতো না, তাহলে এতদিন ওর বিয়ে হয়ে যেত, এরকম বাপের বাড়িতে পড়ে থাকতো না, যত সব। আরে দিদি একদম ঠিক বলেছে। কবিতা, তুমিই ভাবো না, বেকার সারাদিন কাজ করার কি দরকার? সারাদিন ঘরে বসে আরাম করো, আর যখন হাজবেন্ডদের আসার সময় তখন কিচেনে গিয়ে দাঁড়িয়ে থাকো, আর ততক্ষণে তো সুলেখা সব করেই রাখে। আর মজার ব্যাপার কি হলো জানো, ও তো ভাইদের কিছু বলেই না। এই চুপ কর। কবিতা, তুমি বুঝলে তো আমরা কি বললাম? হ্যাঁ দিদি, আমি সব বুঝে গেছি, এখন আমি যাই। হ্যাঁ হ্যাঁ, যাও, কিন্তু নিজের ঘরে, কিচেনে না। এরপর ওখান থেকে কবিতা নিজের ঘরে গেল, আর কয়েক ঘন্টা পর্যন্ত ঘর থেকে বেরোলো না। এই দেখে দুই বউ ভাবলো যে কবিতা ওদের টিমে চলে এসছে, আর কোনো চিন্তা নেই। কিন্তু এর ঠিক 1 সপ্তাহ পরে, আরে কবিতা, তোমার বাপের বাড়ির লোক এসছে, তুমি জানাওনি কেন? দাঁড়াও দাঁড়াও, আমি জল আনছি। সুলেখা, কিরে সুলেখা? দাঁড়াও দিদি, জল আমি আনছি। আরে না না, তোমার বাড়ির লোক এসছে, তুমি ওদের সাথে বসে গল্প করো, সুলেখা সব কিছু করে নেবে। না না দিদি, আজকে এরা সব আমার সাথে দেখা করতে আসেনি, বরং সুলেখাকে দেখতে এসছে। নীরজা আর নন্দিতা কিছুই বুঝতে পারল না। এর মধ্যেই 3 ভাইও বাড়িতে চলে এলো। বুঝলেন, কবিতা যখন আমায় সেই কথাটা বলল, আমি তো শুনেই খুশি হয়েছিলাম। হ্যাঁ দাদা, সত্যি বললে, আমরা সুলেখার জন্য যেমন পরিবার চাই, এতদিনই কে তা পেয়েছি। হ্যাঁ দাদা, এইটা কিন্তু দারুণ হলো। কবিতার মায়ের বাড়ি আর সুলেখার শ্বশুর বাড়ি, এই তো আমাদের সুলেখা চলে এসছে। দেখ ভাই, মেয়ে ঘরোয়া আর সংস্কারী, এই গ্যারেন্টি তো আমি দিচ্ছি, বাকিটা আবার তুই দেখে নে। সুলেখা তো খুবই সুন্দর, আমি বিয়েতে রাজি। সুলেখা, তুমিও ঠিক করে দেখে নাও, ছেলে আমার ভাই খুবই সংস্কারী আর ইঞ্জিনিয়ার। এরপর সুলেখা রাহুলকে দেখলো, তারপর একটু মুচকি হেসে তার বৌদিকে, নাও তাহলে তাড়াতাড়ি বার করো মিষ্টির টাকাটা, কারণ যখন মিয়া বিবি রাজি, তো কি করবে বৌদি, মানে কাজী। আর এইভাবেই সুলেখার বিয়ে ঠিক হয়ে গেল, আরও খুব তাড়াতাড়ি কনের সাজে শ্বশুরবাড়িতে যাবার জন্য প্রস্তুত হয়ে গেল। আর অন্যদিকে ওই দুই বৌদি ভাবতে লাগলো যে সুলেখার বিয়ের পর ওদের দুজনের কি হাল হবে, কারণ আপাতত সুলেখাকে হারাবার বিশেষ কোনো উপায় ওরা দেখতে পাচ্ছিল না। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।